আপনাদের সামনে আমার পরের প্রতিবেদনটা রাখবো, যেটা বিধানসভার ভেতরের ঘটনা নিয়ে। আজকে এই রাজ্যপাল ইস্যুতে বারবার বিধানসভার ভেতরে নেতানেত্রীরা সরব হলেন। কি বললেন তারা? পরের প্রতিবেদন। বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের স্লোগান, অধ্যক্ষের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাগবিতণ্ডা, আর এরপরই বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা এই সোমবার এভাবেই তুলকালাম হলো বিধানসভায়। এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপালের বক্তব্যের সত্যতা নেই, অর্ধসত্য পরিসংখ্যান রাজ্যপালকে দিয়ে পাঠ করানো হয়েছে। রাজ্যপালের কাছে আমাদের দাবি ছিল অসত্য ভাষণ, তাই তামিলনাড়ুর মতো আপনিও পাঠ না করে টেবিল করে দিন। রাজ্যপাল প্রেস রিলিজ জারি করে জানিয়েছেন, রাজ্য সরকারের পাঠানো সমস্ত বিল আমি পাশ করছি না, যেমন আচার্য বিল। রাজ্যপাল বলেছেন মানছেন না, তার ফলে রাজ্যপালই আচার্য থাকছেন। তখন অধ্যক্ষ বলেন, নিয়ম হলো রাজ্যপালের কোনো বক্তব্য থাকলে আমাদের জানাতে পারতেন, উনি কিছু বলেননি, প্রেস বিজ্ঞপ্তি করতে পারেন, কিন্তু আমি কিছু জানি না, এটা না বলাই ভালো। তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা প্রকাশ্যেই বলেছেন, তাই একথা বলতে আপত্তি কি? রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বলেছেন। এরপর আইএএস আইপিএসদের বাড়তি ভাতা নিয়েও কিছু অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তখন অধ্যক্ষ বলেন, এইসব কথা এখানে বলা যায় না, বলবেন না। এর প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী। শুরু হয় হইহট্টগোল, ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এরপরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হবে বলে জানান অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী এবং আইএএস আইপিএস নিয়ে আপনার কিছু বলা যাবে না। শুধু রেকর্ড থেকে বলা বক্তব্য বাতিল নয়, আমার স্পিচটাও কি হবে যদি অধ্যক্ষ মহোদয় ডিকটেট করে দেন, সেক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। বিরোধীদের কণ্ঠস্বর আটকানোর চেষ্টা হচ্ছে। নিয়ম মেনে আমরা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছি। চিফ মিনিস্টারের সম্বন্ধে যদি কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বক্তব্য রাখে, সেটাকে আমি বাধা দিতেই পারি। আমাদের সংবিধানে আছে, রুলে আছে, ইচ্ছে করলে অনাস্থা আনতে পারেন, অনাস্থা আনার প্রভিশন আছে। আমি ওটা এখনও দেখিনি, আমি এক্সামিন করে দেখব অ্যাবাউট ইটস অ্যাডমিসিবিলিটি, তারপর আই উইল টেক এ ডিসিশন। এরপরই অধ্যক্ষের চেয়ারের অসম্মান করা হয়েছে এই অভিযোগ তুলে 20 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। যদিও মুখ্যমন্ত্রীর অনুরোধে সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়, তবে সরকার পক্ষ সাসপেনশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিলেও বিকেলের দিকে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিজেপি। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। অভিযোগ মারাত্মক, এবং সেই অভিযোগ বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। বলছেন, আমার এক ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল, সিবিআই ইডি যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে একটা তদন্ত করুন না। পাল্টা শুভেন্দু অধিকারী জবাব দিচ্ছেন, কিছুদিন আগে দক্ষিণ কলকাতা থেকে ইডি যে টাকা উদ্ধার করেছে তাতে উনি বিচলিত। আমি দ্রুত একবার বিধানসভা নিয়ে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর বিস্তারিত আলোচনায় আসবো। ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক রোবসপিয়ার বলেছিলেন, সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন সভ্যতা বলতে কিছু থাকে না। আর আজকের বঙ্গ সমাজে শুধুই দুর্নীতির অভিযোগের পাল্টা অভিযোগ। এ যেন ছবির পাল্টা ছবি। বালিগঞ্জে 1,40,00,000 টাকা উদ্ধারের ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ও মনজিৎ সিং গ্রেওয়ালের ছবি দেখিয়ে শানালেন আক্রমণ, তুললেন ভয়ঙ্কর অভিযোগও। মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এক ভাই ও ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল। মুখ্যমন্ত্রীর কিছুদিন আগে দক্ষিণ কলকাতা থেকে যে ইডি টাকা উদ্ধার করেছে তাতে উনি খুব বিচলিত। তার বাড়ির ভিতরে ইডি ঢুকে গেছে, অতএব স্বাভাবিকভাবে এই রাগ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। উনি খুবই উদ্বিগ্ন রিগার্ডিং ফাইন্যান্সিয়াল স্ক্যাম এন্ড করাপশন। সম্প্রতি বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় উঠে এসেছে ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের নাম। ইডির প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে কয়লাকাণ্ডের টাকা পাচারের চেষ্টা হয়েছিল তার মাধ্যমে। কিন্তু এই মনজিৎ সিং গ্রেওয়াল কে, কার ঘনিষ্ঠ তিনি? ছবি পাল্টা ছবি প্রকাশ করে লড়াইয়ে নামেন শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর টুইটে গ্রেওয়ালের সঙ্গে মমতা ও তার ভাইয়ের ছবি, আবার মুখ্যমন্ত্রীর ভাইয়ের দেখানো ছবিতে গ্রেওয়ালের সঙ্গে ছিল শুভেন্দুর ছবি। শুভেন্দু অধিকারী যে বলছে ও তো মনজিৎ সিংয়ের দোকানে এসে আমার সাথে খেয়েছে, বলে আমি মনজিতের দোকানে এসে খাবো, তাহলে বলতো কেন? খুব অসৎ করলে তো উনি বলতেন। আর তখন আজকে দুদিনের মধ্যে উনি অসৎ হয়ে গেলেন।
আমাদের বিবেক মেলা তো উনি এসছেন, মঞ্জিতের সাথে ছবি আছে, এই তো আমাদের ছবি আছে, দেখুন না, আমার সাথে আমার বউ আছে, মঞ্জিত সিং, মঞ্জিত আছে, শুভেন্দু আছে, দেখুন না, সব আছে। হঠাৎ খারাপ হয়ে গেলাম। ওই বিবেক মেলাতে যেতাম কার্তিক ব্যানার্জির আমন্ত্রণে, আর একটা মেলাতে কে থাকবে, মঞ্চে কে উঠবে, কার পাশে থাকবে, সে তো ঠিক করেছেন মমতা ব্যানার্জির মাননীয় ভাই কার্তিক ব্যানার্জি। এই প্রশ্নটা তো ওনাকে করতে হবে। এই চাপানোতরের মধ্যেই শুভেন্দু অধিকারীর পুরনো একটি মন্তব্য মনে করিয়ে চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তোমার বাড়ির ভিতরেও ঢুকবো, তোমার হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি সুটে ঢুকে পদ্ম ফোটাবো। কালীঘাটে পদ্ম ফোটাবে বলেছিল ভোটের আগে, সেই পদ্ম ওরা ফোটাতে পারেনি, সেই দুঃখ ওরা ভুলতে পারেনি, সেই দুঃখের গ্যাস থেকেই এগুলো বলছি। এরপরই রবিবার মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যের নামে কয়েকটি সম্পত্তি কেনার দাবি করে টুইটে বিস্ফোরক পোস্ট করেন শুভেন্দু অধিকারী। এই সরগরমের পরিস্থিতিতে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, একজন কি বলতে পারে কাল সিবিআই ওর বাড়িতে যাবে, পরশু ইডি ওর বাড়ি যাবে? বিজেপির তো হাজার হাজার কোটি কোটি টাকা, সেখানে একটাও ইডি সিবিআই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সিবিআই ইডি যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে একটা তদন্ত করুন না, বিজেপি করলে সাদা। কালকে যদি ইডি বা সিবিআই নিরপেক্ষভাবে ওদের বাড়ি চলে যায় তখন দেখবেন কাউকে খুঁজে পাবেন না। এজেন্সি এখন বিজেপির পাওয়ার সেন্টার হয়ে গেছে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার বারবার মনে হচ্ছে যে গত সপ্তাহে এই ঘণ্টাখানেকের সফরে ঠিক যে ইস্যুগুলো আমরা তুলে ধরেছিলাম, আজকে বিধানসভায় একাধিক ক্ষেত্রে হুবহু তার প্রতিফলন। কিন্তু আমি যাব সজল ঘোষের কাছে। মারাত্মক অভিযোগ, কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং কাজরি বন্দ্যোপাধ্যায়কে নাম না করে বলেছেন অবশ্য উনি, আপনারা দলে চেয়েছিলেন, না পেয়ে এই কাণ্ড। আচ্ছা, কার্তিক বন্দ্যোপাধ্যায় কি কচি খোকা? উনি দলে চেয়েছিলেন, এটা আমি ভাবলাম, আমি তো অনেক কিছু চাই, কিন্তু সেই চাওয়ার পরিস্থিতি কখন তৈরি হয়? যখন উল্টো দিক থেকেও সমান রেসপন্স আসে। আজকে উনি রেসপন্স হয়তো কোনো কারণে দেননি, পারিবারিক ব্যাপার ছিল, কি কারণে পিছিয়ে গেছেন না গেছেন আপনারাও বোঝেন, দিদি মুখ্যমন্ত্রী হলে যা হয়, ফলে একটা বউকে কাউন্সিলর করে দিয়েছে, তাতেই সন্তুষ্ট থেকেছে আপাতত। আমি প্রশ্ন রাখতে চাই, উনি এখানে বললেন বসে বসে যে আমার সঙ্গে খেয়েছে, হ্যাঁ খেতে পারে, এক দলে ছিল, খেতে পারে, আমিও তো কার্তিক দাস সঙ্গে কত জায়গায় দেখা করেছি, কিন্তু তাই বলে মঞ্জিতের সঙ্গে যেভাবে কার্তিক ব্যানার্জি টাকা খেয়েছে সেটা তো কোথাও দেখাতে পারছে না। আজকে মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় পৌঁছেছেন, মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন, ফলে যে মুখ্যমন্ত্রী নিজের ঘরে যে কতটা ইনসিকিউর সেটাই কিন্তু উনি প্রকাশ করে দিলেন যে আমার ভাইকে দলে নিয়ে যেতে চাইছিল। সুমনদা, 200 আসন পাবো, 1 12ই ডিসেম্বর 2, 14ই ডিসেম্বর 3, 14ই ডিসেম্বর, আমি তোমার সময় বলি একটু দাঁড়াও, 14ই ডিসেম্বর 3, 21শে ডিসেম্বর 4, শান্তিপুরে উপনির্বাচনে 3 গুণ ভোটে জিতবো, বাংলাদেশের ঝামেলার পর 5, এবং কালীঘাটে পদ্ম ফোটাবো। এই সবকটাই হচ্ছে রাত্রিবেলা হয় এবার দেখেন। তারপরে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে শুভেন্দু বাবু এই গুজবই তো তোমরা টুইটারে ছবি ছাড়ছো, টুইটারে গুজব ছাড়ছো। আমি দাঁড়ানো, তুমি চুপচাপ বলে সফল, আমি বুঝতে পারছি না একদম না সুমন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তার বিজেপিতে জয়েন করার পর থেকে এরকম অনেক দাবি করেছেন যে দাবিগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি, সেটা আমরা ডিসেম্বরে একটা এক্সাম্পল দেখেছি। ফলে এরকমই এই যে বললেন না উল্টো দিক থেকে, কিন্তু তুমি এটা তো মানতে তোমাদের দুজনকেই মানতে হবে যে ছবি অতি বিষম বস্তু। আমি বলছি প্রথম ছবি হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ভদ্রলোকের, পরের দিন কার্তিক বাবু দেখিয়ে দিলেন শুভেন্দু বাবুর সঙ্গে ভদ্রলোকের। কিন্তু আমরা তো প্রথম দিন থেকে এটা বলে আসছি যে কারোর সঙ্গে কারোর ছবি নেই, একটা 10 জনের প্রেমে। আমাকে জিজ্ঞাসা করেছে, দাঁড়াও না, আমার নাম তো দেবাংশু, আমি বলছি এখন এই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন ছবি পোস্ট করেছিলেন সেই দিনেও আমরা দাঁড়িয়ে বলেছিলাম সুমনদা যে আমরা কোন রকম ছবির পলিটিক্সে বিশ্বাসী নই, কারণ এটা বুঝলাম। মাননীয় মুখ্যমন্ত্রী ছবি পাওয়া যায়, বিধানসভায় দাঁড়িয়ে ছবি দেখাচ্ছে, ছবির পলিটিক্স। আমি এটাই তো বলছি, কারণ হচ্ছে উল্টো দিকে ছবি এসছে, আমাদের দেখাতে হবে, তোমার সাথেও আছে ব্যাপারটা তাই। মনজিৎ সিং গ্রেওয়ালের নাম তোমরা বিধানসভাতেও নেই, মোবাইলেও নেই, ছবিও নেই, আমরা জানি যে মনজিৎ সিং গ্রেওয়াল সে একটা লিঙ্ক ম্যান, সে শুভেন্দু অধিকারীর সঙ্গেও আছে, সে কার্তিক ব্যানার্জির সঙ্গেও আছে। মুখ্যমন্ত্রী স্বীকার করলেন, তো একসাথে থাকবেন তো। শুভেন্দু অধিকারী তো একসময় তৃণমূলে ছিলেন, আলাদা করার কি আছেন? তখন এরা বসে সব ভাগ বাটোয়ারা করেছেন, এখন ভাগ হয়ে গেছেন।
কিন্তু আমার কথা হলো যে মনজিৎ সিং গ্রেওয়াল এই তোমাদের অনুষ্ঠানে দেবাংশু বলেছিল যে ওর সঙ্গে চিনি না, আমি জানি না, কিন্তু এনি যে তৃণমূলের একজন বড় নেতা সেটা প্রমাণিত হলো। তার নামে যে লেটার হেড আছে, তিনি হিন্দি সেলের একজন নেতা এবং তিনি 28টা কোম্পানির আবার পরেরটা তোমায় উত্তর দেবো। 28টা মানে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস আছে, একটা ঠিকানায় 27টা কোম্পানি খুলে রেখেছে, সেই কোম্পানি ঠিকানা জানে। আমার লাস্ট কথা যে এই যে মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী তিনি ইলেকশন কমিশনের হলফনামায় কোটি কোটি টাকার তথ্য দিলেন একজন কি সমাজকর্মী হিসাবে, তখন এগুলো মনে হয়নি যে উনি ওনার বিজেপিতে আমি তাকে একটা জিনিস জানতে চাইবো যে উনি হলফনামায় বলেছিলেন ওনার সম্পত্তির পরিমাণ 5 কোটি টাকা, কিন্তু আজকে যেগুলো সামনে আসছে জয় স্যার না না হ্যাঁ ঠিক ঠিক আজকে যেগুলো সামনে আসছে তাতে দেখা যাচ্ছে আর যাই হোক সম্পত্তির পরিমাণ কাজরি বন্দ্যোপাধ্যায়ের 5 কোটি টাকা হতে পারে না। তাই আমি যেটা জানতে চাই, সে রাজ্য নির্বাচন কমিশন হোক বা কোনো কমিশনই হোক, তাকে যে অন্ধকারে রাখা যায় আমাকে জিজ্ঞাসা করেছে তুমি, আমি একটা করিনি। মুখ্যমন্ত্রী যখন বললেন যে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল তার ভাইয়ের বউকে, তারপরেও তিনি কেন তাকে তৃণমূলের ক্যান্ডিডেট করলেন, এই প্রশ্নটার ঠিক উত্তরটা আমি শুধু একটা কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার ওই সোনা নিয়ে ধরা পড়া, কাস্টম, সিসিটিভি থেকে শুরু করে আজকে পর্যন্ত একের পর এক ব্যক্তিগত আক্রমণ হয়ে এসছে। আমি বলছি এই বিষয়টা নিয়ে বিজেপি রাজনীতি করছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমাদের দলের কেউ সদস্য হতে পারে। আমি সেদিন আপনার এখানে এসে বলেছি যেটা উনি বললেন যে আমি এখনো জানি না, আমি বলেছি আমি এখনো জানি না, আমার জায়গা থেকে উনি সদস্য করে বলেছিলেন। দেখুন আসলে পরিবার শব্দ যেটা দেবাংশু ব্যবহার করলো এটা খুব বিপজ্জনক। মানে পরিবার শব্দের একটা না মানে সংজ্ঞা আছে, কারা কারা মিলে ইনকাম ট্যাক্স অ্যাক্টের আওতায় পরিবার সংগঠিত করতে পারে। মুখ্যমন্ত্রী একবার প্রেস কনফারেন্সে কোনো জায়গায় বলেছিলেন সব ভাইয়েরা বড় হয়ে গেছে, আলাদা আলাদা থাকেন, আমার সাথে কোনো যোগাযোগ নেই, একাধিকবার উনি বলেছেন। মজাটা হচ্ছে দেবাংশু, আমি দেখেছি প্রত্যেকটা এফিডেভিট তুমি নাও, কারণ কাজরি দেবী তো এখন জনপ্রতিনিধি, ওনার এফিডেভিট আছে, অভিষেকবাবু জনপ্রতিনিধি, ওনার এফিডেভিট আছে, মুখ্যমন্ত্রীর ভাইরা এই যে কতগুলো দলিল টলিল বেরোচ্ছে কাগজে, সেখানে কোন বাড়ি থেকে কোন ঠিকানায় কেনা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা 30 বি হরিস্টার ডিস্ট্রিক্ট সব জায়গায় লেখা আছে। কেন বলো তো? আলাদা আলাদা যেত। আমি বলছি না, আমি একবারও বলছি না, কিছু ইন্ডিকেট করছে। মুখ্যমন্ত্রীর এক ভাই যিনি এখন বললেন দাঁড়িয়ে, আজকে সবচেয়ে বেশি উনি তো বলে দিলেন যে 3 জন এক জায়গায় ছিলেন, অ্যাডমিটেড হয়ে গেল। আজকে ইডি বলছে এর সাথে যোগাযোগ, ইডির ওই প্রেস রিলিজে কোথাও তৃণমূলের নাম ছিল? আপনি ভুলে যাচ্ছেন যে অ্যাড্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন ওটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল অ্যাড্রেস, যেটাতে গায়ত্রী আমি যদি অন্য একটা অ্যাড্রেসে থাকি, আমাদের বহু সময় হয় পার্মানেন্ট অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেসের মধ্যে তফাৎ হয়, তো স্বাভাবিক অ্যাড্রেসটাই কেন বারবার ওই লাইন ধরে যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এটা মুখ বুঝে মেনে নিচ্ছেন, এটা তুমি বলছো কোথায় জালিয়াতি দ্রুত। তার আগে এই যে সংঘাত দেখছেন না স্টুডিওতে, একেবারে এই একই সংঘাতের আবহাওয়া আজকে বিধানসভাতেও ছিল। পরের প্রতিবেদন। ইডির তল্লাশিতে প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার। গরু পাচার, কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগে বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে চলেছে বিজেপি। এই প্রেক্ষাপটে এদিন নাম না করে বিধানসভায় পাল্টা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন একটা ভালো কথা বলতে পারে না, ওরা কি সরকার চালাবে, একটা কথা দিয়ে কথার মালা তৈরি হয়। এরপর কার্যত অধিকারী পরিবারের নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন ওরা চিরদিন তো জোরদার জমিদারদের কায়দায় মানুষ হয়েছে, আমি নাম করতে চাই না, আমি তার নাম করি না। যার নাম করতে গেলে মনটা নেতিবাচক হয়ে যায়। তার বাবাকে মন্ত্রী করা হয়েছে বলে সে বাবার শপথ গ্রহণ অনুষ্ঠানে পর্যন্ত যায়নি। নন্দীগ্রামে আমি গিয়েছি, বাবার দেখা নাই, ছেলেরও দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। লক্ষণ শেঠের সঙ্গে তখন ওরা বৈঠক করছিল। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে যখন লাগাতার আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু অধিকারী, তার পাল্টাই দিন মুখ্যমন্ত্রী বলেন কত কারখানা, কত পেট্রোল পাম্প, আদার জাহাজ, তিনি আজ সাদা, বিজেপি করলেন আর কালোটা সাদা হয়ে গেল। আমি এই থিওরি মেনে নিই না। তৃণমূলের সব চোর ডাকাত আর তোমরা সব মহাপুরুষ। বাবু মশাইকে জিজ্ঞেস করুন, আমরা যদি এতই খারাপ হই তাহলে কেন্দ্রের থেকে এত পুরস্কার আমরা পেলাম কি করে, ইউনেস্কো থেকে পুরস্কার পেলাম কি করে? আমার খুবই আনন্দ লাগছে, ये डर मुझे अच्छा लग रहा है। शुभेंदु 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 মাথার ডাক্তার দেখান, একটু শান্তিতে থাকুন। এই প্রথম নয়,
এর আগেও নন্দীগ্রামে তৃণমূলের হার ও বিজেপির জয় নিয়ে বিধানসভায় বাকযুদ্ধে জড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও টি-20 ঢঙে আক্রমণ ও পাল্টা আক্রমণের সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, কেউ বলতেই পারেন যে রাজনীতিতে সমস্ত কিছু চলে, কিন্তু আমি বলছি পরিষদটা কিন্তু ব্যক্তিগত হয়ে যাচ্ছে বিধানসভাতে। এবং আমরা যারা রাজনীতি চর্চাতে অনেক দিন ধরে আছি, সত্যি বলতে কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায়, বাজেট বক্তৃতা, রাজ্যপালের জবাবি ভাষণে তিনি একটা দীর্ঘ সময় তার সরকারের দুর্নীতির প্রত্যুত্তর দিচ্ছেন, তার নিজের পারিবারিক দুর্নীতি নিয়ে যারা প্রশ্ন করছে তাদের উদ্দেশ্যে বলছেন। এটা আমরা কখনোই ভাবিনি। মানে একটা আপনি মানুন না মানুন, মুখ্যমন্ত্রী যতটা সময় আজকে তার সরকারের দুর্নীতি প্রশ্ন নিয়ে উত্তর দিয়েছেন, তার পরিবারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ যে এসছে তা নিয়ে সময় দিয়েছেন, এটা প্রমাণ করে একটা যে প্যারাডাইম শিফট পশ্চিমবাংলার রাজনীতিতে হয়েছে এবং দুর্নীতির যা ইনস্টিটিউশনালাইজড হয়েছে সেটা আজকের আইনসভার মুখ্যমন্ত্রী সময় ব্যয়ের থেকেই প্রমাণিত। এক, দ্বিতীয় যে বিষয়টা, যে আপনি দেখুন কাজুরি বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, তারা একজন ইন্ডিভিজুয়াল হিসেবে বিজেপিতে সম্পর্ক রাখতেই পারে, বিজেপি নির্বাচনের আগে হয়তো একাধিকবার তারা কোলাঘাটে বৈঠকও করতে পারে, হতেই পারে, সেটার মধ্যে আলাদা কিছু না। কিন্তু আমার কাছে খটকা লাগছিল সেই সময় যখন ওই ওয়ার্ডে কাজুরি বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়েছেন সেখানে রতন মালাকার বলে একজন কাউন্সিলর ছিলেন, যিনি অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত সাধারণ মানুষের সাথে মিশুকে, এবং তিনি কিন্তু একটা বিদ্রোহ করেছিলেন ওই অল্প সময়ের জন্য হলেও। রতন মালাকারের মতন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের লোকও বটে তিনি ছিলেন, কেন ওই ধরনের কাজের মানুষকে সরানো হয়েছিল? তাহলে কি বিজেপিতে যাতে না যায় তার জন্য একটা দরপত্র করা হয়েছিল যে কাউন্সিলর হিসেবে দেওয়ার জন্য। থার্ড বিষয় আমি বলে শেষ করবো, থার্ড বিষয় হলো যে দেখুন, রাজনীতি অফ দ্য পিপল বাই দ্য, মানে আমরা ডেমোক্রেসি বলতে পারি অফ দ্য পিপল বাই পিপল ফর দ্য পিপল, এই কথা বলি। কিন্তু আপনি লক্ষ্য করবেন রাজনীতি সেটা জাতীয় স্তরে হতে পারে, রাজ্য স্তরে হতে পারে, ক্রমশ প্রভাবশালী, অর্থাৎ আমাদের সরকারি ব্যবস্থাটা যেন প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাগ্যিস রতন মালাকার টিকিট পাননি, নাহলে জানতেই পারতাম না বিশ্বনাথ দার চোখে আমাদের দলের কেউ এরকম পাবলিকের সাথে মিশুকের লোক আছে। এখন 2 নম্বর কথা হচ্ছে, ঠিকই বলেছেন আপনি, একটা জায়গায় ঠিক বলেছেন, তোমার সম্পর্কে তাই বলি আমি না, একদম অত্যন্ত মিশুকে, কিন্তু ঠিক বলেছেন, কিন্তু আমি মহা মুশকিল এই সজল 130 ডেসিবেলের গলা নিয়ে সবসময় বললাম, একটু দাঁড়াও। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, প্রথম কথা উনি বললেন সময় ব্যয়, কতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার মধ্যে কতক্ষণ ওই উত্তরগুলো নিয়েছেন, তার রেশিওটা করেছেন তো বিশ্বনাথ দা। হ্যাঁ, আমি এবার এটাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে বিধানসভায় যদি কিছু বিষয় ওঠে সেটার জবাব দেওয়াটা মুখ্যমন্ত্রীর কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেটা তিনি দেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যদি অ্যাড্রেস না করেন, সবাই বলে উত্তর দিতে দিচ্ছে না, উত্তর শুনতে চায় না, তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে উত্তর যদি না দিতেন, তাহলে সেখানে তিনি কেন উত্তর দিতে চাইছেন না, ওটা নিয়ে আলোচনা হতো। 2 নম্বর কথা আমি বলি, আমাদের দলে বিধানসভায় আমাদের কংগ্রেস আমলে প্রশ্নটা হয়ে গেছে, আপনি বাবরের সাম্রাজ্য বর্ণনা করেন বলে আপনি তারপরে উত্তর দিচ্ছেন, হবে উত্তর দিতে হবে তো। 2 নম্বর কথাটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে কাকে টিকিট দেওয়া হবে না দেওয়া হবে তা নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের ভিত্তিতে হয়। রতন মালাকারের ক্ষেত্রে আপনি যদি বলেন, তিনি আমাদের প্রচুর কাউন্সিলর আছেন যারা মানুষের সঙ্গে মেশেন, বেশিরভাগ আছেন যারা মানুষের সঙ্গে মেশেন, তারপরেও কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কার্যত তাকে ভয় দেখিয়ে সেটা উইথড্র করা হয়েছিল। আর চ্যারিটি বিগিনস এট হোম, উনি বলেছেন ভয় পেয়েছিলেন, উনি বলেছিলেন ওনাকে ভয় দেখানো হয়েছিল, আর পরিবারের মধ্যে উনি ভয় পেয়েছিলেন, কে বলল আপনাকে? পুলিশ দিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না, একটা উদাহরণ তৈরি করা যাবে। বেশ আমি দ্রুত এখানে আমার পরের প্রতিবেদনটা রাখবো, একেবারে অন্য বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে এই যে রাজনীতি এবং বদলে যাওয়া রাজনীতি এবং তার প্রকরণ, এই নিয়ে এত আলোচনা হচ্ছে না। আমার পরের প্রতিবেদনটা কোচবিহারে বিএসএফ এর গুলিতে এক যুবকের মৃত্যু, এবং তাই নিয়ে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন। নিশীথবাবু অবশ্য বলেছেন যে নর্থ ব্লকে গিয়ে দফতর ঘেরাও করতে। আমি সেই বিষয়ে একটা স্পেসিফিক প্রশ্ন আছে, তাতে আসবো, কিন্তু ঘটনাটা কি একটু প্রেক্ষিতটা যারা উইকেন্ডে মিস করেছেন তাদের জন্য দেখিয়ে। নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে। যদি আপনার বুকের পাটা থাকে আপনি আসুন। আক্রমণের জবাবে প্রতি আক্রমণ, চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ,
গত 24শে ডিসেম্বর কোচবিহারের গীতালদহে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় 24 বছরের রাজবংশী সম্প্রদায়ের যুবক প্রেম বর্মনের। আর তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও ও অবস্থানের ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 19শে ফেব্রুয়ারি অর্থাৎ পরের রোববার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে। বলছি একবার নয়, আপনি 1000বার করতে পারেন, করুন, কিন্তু তাতে হবেটা কি? বাড়িতে বয়স্ক বাবা মা থাকেন, বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা থাকেন। আমার মন্ত্রণালয়টা, আমার অফিসটা দিল্লির নর্থ ব্লকে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার অফিস কিন্তু আমার কোচবিহারে বা ভেটাগুড়িতে নয় যে আপনি সেখানে গিয়ে বাড়ি ঘেরাও করে বিশাল বড় নেতা হয়ে যাবেন। কিন্তু একজন মন্ত্রী যার সঙ্গে এই ঘটনার কোথাও কোনো সম্পর্ক নেই, নিজেদের সার্বিক দুর্নীতি, লুট, অরাজক অবস্থা তৈরি করা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য আজকে তার বাড়ি ঘেরাওয়ের নাটক তৈরি করা হচ্ছে। কালকে থেকে যদি বিজেপি মন্ত্রীদের বাড়ি বাড়ি ঘেরাও করতে শুরু হবে, এটাই কি রাজনৈতিক সংস্কৃতি? এই কোন সংস্কৃতির জন্ম দিচ্ছে তৃণমূল কংগ্রেস? এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফ এর গুলিতে কত লোক মারা যাচ্ছে, কটা কেন্দ্রীয় দল গেছে, রাজবংশী ছেলেটাকে কিভাবে গুলি করে মারা হয়েছে, বিএসএফ এর অত্যাচার চলছে, মানুষ ভয়ে কথা বলতে পারছে না, সামনেই পঞ্চায়েত ভোট, আর কোচবিহার জেলায় 34% কাছাকাছি রাজবংশী ভোট। এই পরিস্থিতিতে বিএসএফ এর গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে। শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি শুরুতেই বলবো যে এই ঘটনা অত্যন্ত নৃশংস। সভ্য জগতে 2023-এর ভারতবর্ষে বাদ দিন, কিন্তু সভ্য জগতে এই ধরনের ঘটনা, অভিযোগ যা আমি বলছি ভাবা যায় না যে এই জিনিস আজকের দিনে সভ্য সমাজে দাঁড়িয়ে এই জিনিস, এই অভিযোগ উঠতে পারে। সেটা নিয়ে এই ঘৃণ্য নৃশংস ঘটনায় যে কোনো সুস্থ মানুষ নিন্দা করবেন, আমি সেটা আসবো না। কিন্তু দেবাংশু মানবে যে চিরকাল আমাদের স্ট্যান্ড হচ্ছে একদম পরিষ্কার, এ নিয়ে বহু অনুষ্ঠান করেছি, সেটা হচ্ছে রাজনীতিবিদরা, হ্যাঁ তারা রাজনীতি করেন, কিন্তু হতেই পারে তার বাড়িতে অন্য যারা, তারা রাজনীতির সঙ্গে দূর অবধি তাদের কোনো সম্পর্ক নেই। বাড়িতে ছোট বাচ্চা থাকতে পারে যে স্কুলে যেতে পারে, মহিলারা থাকতে পারেন যিনি কাজের জায়গায় অথবা অন্য কাজে বেরোতে পারেন। বাড়ি ঘেরাও, আমি বলছি তোমার মনে থাকবে দেবাংশু যে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বাড়ি ঘেরাওয়ের উদ্যোগ হয়েছে, একেবারে সমানভাবে আমরা প্রত্যেকে সমালোচনা করেছি। বুদ্ধবাবুর সময় তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল একবার পাম এভিনিউয়ে ফ্ল্যাট ঘেরাও, সেবারও সমালোচনা করেছিলাম বহু ঘটনার পরও। আমি বলছি যে এটা কোথাও একটা কি রাজনীতিবিদদের ভেবে দেখা উচিত যে নবান্ন অভিযান অথবা আগের মহাকরণ অভিযান, সংসদ অভিযান অবধি ঠিক আছে, কিন্তু বাড়ি ঘেরাও এটা কি রাজনীতিবিদদের মানে আমি বলছি এই প্রবণতা কিন্তু মারাত্মক, এবং কোন দিন যে মানে বিষয়টা ঘুরে যেতে পারে, পাল্টা হতে পারে, এটা কি সুস্থ রাজনীতির লক্ষণ? দেখুন সুমনদা, প্রথম কথা হচ্ছে নিশীথ প্রামাণিকের বাড়ির কথা বলতে এখানে তার বাসস্থানের কথা, যেখানে তিনি থাকেন সেই কথা নয়, কোচবিহারে যেখান থেকে তিনি তার এই পুরো সাম্রাজ্য পরিচালনা করেন সেই জায়গার কথা বলা হয়েছে। প্রশ্নটা কাকে করা হয়েছে বাবা, একটু চুপ করো না, চুপ করে বসো না, প্রশ্নটা আমায় করা হয়েছে, একটু দাঁড়াও না, তুই সব জানো, দাঁড়াও বলতে দাও। তা ব্যাপারটা হচ্ছে যখন তিনি যেখান থেকে তিনি গোটা সাম্রাজ্যটা চালান সেই জায়গা ঘেরাওয়ের কথা বলা হয়েছে, এবং সেটাকেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বাড়ি বলে উল্লেখ করেছেন। সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে পারি, এই যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনা নিয়ে আমাদের এই বক্তব্য, আমরা প্রথম থেকেই কিলোমিটার বৃদ্ধি বিএসএফ এর যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, যেটা গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন কংগ্রেস করতে চেয়েছিল, নরেন্দ্র মোদী বিরোধিতা করেছিলেন, এই একই বিরোধিতা যখন আমরা বাংলার মাটিতে করি, তার ফলাফল আজকে আমরা সর্বত্র পাচ্ছি। এর আগেও 2-4 জন গুলি চালনায় মারা গেছেন। তোমার ঘটনা অত পিছিয়ে নিয়ে যেতে হবে না, তুমি যদি স্পেসিফিক কোচবিহারের ঘটনা বলো, যে দল হিসেবে তৃণমূল কংগ্রেসের তো উচিত নিয়ে সরব হওয়া, তা নিয়ে বলছি না, কিন্তু বাড়ি ঘেরাও বারবার ওই তার কার্যক্ষেত্র তিনি যেখান থেকে তার রাজনৈতিক কার্য চালান সেই জায়গায় ঘেরাওয়ের কথাই বলা হয়েছে। 24শে ডিসেম্বর মারা গেছে, আর আজকে 10-12 ফেব্রুয়ারিতে এসে কান্না শুরু করেছে। মানে এটা যে কুমিরের কান্না আপনারা সবাই বুঝবেন। আমি ঘটনাটাকে নৃশংসই বলছি। আমার একটা পোস্টমর্টমে তার দেহে কটা গুলি পাওয়া গেছে, এটা বেরিয়েছে, 18টা ছড়ার অংশ ভাবা যায়, পাওয়া গেছে গুলি নয়। আমি একটু শেষ করি, আমি একটু শেষ করে নিই। আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। আজকে বিএসএফ এর লোক গুলি করেছে বলে বিএসএফ মানে যারা কন্ট্রোল করে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করতে হবে, তাহলে
দাড়িভিটে যে দুটো ছেলে মারা গেল, শীতলকুচিতেও তো ভোটের সময় মেরেছিলে, শীতলকুচিতেও মেরেছিলে, দাড়িভিটে দুটো ছেলে মারা গেল, শুধু তাই না, তপস্যা এক পুলিশ অফিসার মারা গেল, আসাম ভার্সেস মেঘালয় তো মেঘালয় নিয়ে মানুষরা মারা গেছে, বলে একজন মারা গেল দার্জিলিংয়ে। তাহলে কেন মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও হবে না? সাধারণ বিরোধী দলের কর্মীর বাড়ি ঘেরাও করলে তারা তো দেখাবে। আমার একটাই খুব সাধারণ বিরোধী দলের কর্মীর বাড়ি ঘেরাও করে এটা তারা অনুপ্রাণিত হয়ে তখন তারা রাজবংশীদের মেরে দিচ্ছ তো তাদের ভোট দিয়ে, তাদের মেরে তো তাদের ভোট দিয়ে তো মেরে দিচ্ছ তাদেরকে। পিকে আবার নতুন করে প্ল্যান দিচ্ছে। রাজবংশী কাউকে খুন করলে এটাও ভয়ঙ্কর অপরাধ, আবার মুর্শিদাবাদে ধর্মীয় সংখ্যালঘু মানুষকে খুন করলে সেটাও ভয়ঙ্কর অপরাধ। মুখ্যমন্ত্রী আজকে কথাটা আমার খুব ভালো, সংখ্যা গুরু খুন হলেও সেটাও মারাত্মক অপরাধ। এক্স্যাক্টলি, ঘরের কোনোটার মধ্যে কোনো তফাৎ করতে পারছি না। আমাদের সহনাগরিক ঘরের ছেলে মারা যাচ্ছে, আর এই যে বাড়ি ঘেরার সংস্কৃতি, তৃণমূল উপায় নেই, তৃণমূল দলটাই একটা বাড়ি থেকে পরিচালিত হয় বলে ওরা এই বাড়ি ঘেরার সংস্কৃতিটা বিশ্বাস করে। আবার এই একটা কনসার্ন রয়েছে, এই যে একটু আগে উল্লেখ করলো না আপনি শীতলকুচির ঘটনাটা, দুর্ভাগ্যজনক এটা যে ওই গুলি চলার পর যে তদন্ত হয়েছে সে তদন্তে সিআরপিএফ কোনো রকম ভাবে সহযোগিতা করেনি, যাতে তদন্তটা শেষ করা যাচ্ছে না। আজকে যে প্রেম কুমার বর্মনের 180টা 6টা বুলেট পাওয়া গেছে, সব কটা সহযোগিতা করা হয়েছে, সব কটা সহযোগিতা করা হয়েছে। দেখুন সুমন, এটা ঠিক যে বহু তদন্তই আমরা রেজাল্ট পাই না। ধরুন আমাদের কলকাতা শহরে জাস্টিস মান্থার বাড়িতে যেভাবে অন্যায়ভাবে যেভাবে সিসিটিভি ফুটেজ আপনি দেখালেন, তারপরে কলকাতা পুলিশ এতটাই অপদার্থ যে তারা এখানে সহযোগিতা হওয়া সত্ত্বেও কিন্তু যেটা প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতার প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে সংবিধান বলছে যে প্রত্যেকটা ব্যক্তির স্বাধীন এবং তাদের স্বাধীন অধিকার আছে। ধরুন ওই বাড়িতে যদি কোনো একজন বাচ্চা শিশু থাকে, তাহলে শিশুটা কি মানে ওই সারাদিন অবরোধে নির্যাতিত হবে? যদি বয়স্ক মানুষ থাকে নির্যাতিত হবে? প্রশ্নটা হচ্ছে এবং ভাববেন না যে এটা নিশীথ প্রামাণিকের বাড়ি নিয়েই শুধু সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিয়েও সমান সত্য। মানে আমি বলছি যে এই বাড়ি ঘেরাও রাজনীতি আমাদের রইল। আমরা তো এটা বলছি এসে, এখন ব্যাপারটা হচ্ছে আমি জানি অসংখ্য সরকারি কর্মচারী আমার পরের প্রতিবেদনটা দেখার জন্য বসে আছেন যে বকেয়া ডিএর দাবিতে আজকে যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মীদের একাংশ। দেখুন, বকেয়া ডিএর ফাইলে সই করেনি সরকার, তাই সোমবার দিনভর ফাইলে কলম চালানোই বন্ধ রাখলেন সরকারি কর্মীদের একাংশ। পঞ্চায়েত ভোটের আগে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ল রাজ্য জুড়ে। কোচবিহার থেকে কাকদ্বীপ সরকারি কর্মীদের একাংশ সামিল হলেন কর্মবিরতিতে। আন্দোলনের আঁচ গিয়ে পড়ল সংসদেও। মূল্যবৃদ্ধির বাজারে বেড়েছে কেন্দ্র ও রাজ্যের ডিএ দেওয়ার ফারাক। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক ছিল 34%। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় 35%। এই প্রেক্ষাপটে বকেয়া ডিএ মেটানোর দাবিতে গত 18 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুরু হয়েছে অনশন। এদিন অনশনকারীদের একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় এসএসকেএমে। যেটা আমাদের প্রাপ্য সেই প্রাপ্য মিটিয়ে দেওয়া হোক এবং তার সাথে যে সরকারি শূন্য পদ তাতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করা হোক। অনশন চলবে, অনশনকারীর সংখ্যাও বাড়বে। এরপরে হয়তোবা আমরা লাগাতার কর্মবিরতির ডাক দিতে পারি বা ধর্মঘটের দিকে যেতে পারি। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সোমবার উত্তর থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালতে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মীদের একাংশ। খাদ্য ভবনের ছবিটা ছিল চোখে পড়ার মতো। আজকে একাধিক সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে কর্মবিরতি পালন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। খাদ্য ভবনের যে চেহারাটা দেখা যাচ্ছে, প্রায় সব ডিপার্টমেন্টেই কিন্তু কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছেন। যারা কর্মচারীরা তারা অবশ্যই এসছেন, তারা প্রত্যেকে বুকে ব্যাচ লাগিয়ে তারা পূর্ণ দিবস কর্মবিরতি সেই ব্যাচের উপর লেখা এবং সেটা দিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। কোন দল মত কি ইউনিয়ন করি এটা নির্বিচারে আজকের আমরা মিলিতভাবে একটাই দাবি, আমাদের ডিএ চাই, ডিএ দিতে হবে। এতেও যদি সরকারের টনক না নড়ে
এরপরে আরও বড় ফ্রন্ট, কর্মচারীদের আরও বড় ফ্রন্ট তৈরি করে আমরা লাগাতারভাবে এই প্রশাসনকে অচল করে দেব। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন জানায় 4টি বামপন্থী কর্মচারী সংগঠন। শুক্রবার বকেয়া ডিএর দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলি। এই দাবিতেই আবার বিধানসভা অভিযান হচ্ছে। কর্মচারী মাস্টারমশাইদের ব্যাপক সমাবেশ ঘটবে সেখানে। সরকার যেন বোঝে কেউ তাকে ছেড়ে দেবে না, এটা হতে পারে না। সব মেরে খাবো সরকারে আছি বলে এ কখনো চলতে পারে না। ডিএর দাবি ন্যায্য দাবি। সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে বাংলার সরকারি কর্মীদের বকেয়া ডিএর দাবিতে আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। आज पश्चिम बंगाल जितने सारे एम्प्लॉई है रास्ते में धरना में बैठी है, हंगर स्ट्राइक चल रहा है, तो मेरा पूछना है कि कितने सारे वर्कर्स अनऑर्गेनाइज्ड सेक्टर में से ई श्रम पोर्टल में पश्चिम बंगाल से रजिस्टर्ड किया है, और पश्चिम बंगाल में जो सरकारी कर्मचारी ऐसे हंगर स्ट्राइक में बैठा है, सेंट्रल गवर्नमेंट डायरेक्ट उन लोगों को जो डीए नहीं मिल रहा है, कोई प्रावधान है क्या? সৌমিত্র খাঁ এই প্রসঙ্গ তুলতেই তা নিয়ে আপত্তি জানান তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। We are sitting here. It doesn't mean that whatever they want they can speak here. Relevancy is required. He is talking about the payment of the DA of the state government employee. That doesn't have any connection with the question itself. কর্মবিরতির আঁচ কিছুটা হলেও পড়ে নবান্নে। সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য ও বীজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। স্কুলে আসা কচিকাচাদের জন্য দুমুঠো ভাত, আর সেই ভাতেও রাজনীতির কাকড়। মিড ডে মিল নিয়ে কয়েকদিন আগেই রাজ্য পরিদর্শন করে গেছে কেন্দ্রীয় দল। এই সফরকে অশ্বডিম্ব বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজই শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন যে মিড ডে মিলের জন্য কেন্দ্রের পাঠানো টাকা অন্য খাতে খরচ করেছে সরকার। এখন আমাদের দাবি একটাই, কেন্দ্র বনাম রাজ্যের এই সংঘাতের কোপে যেন এই বাচ্চাগুলোর পুষ্টি বলি না হয়। রাজনীতির দাদা দিদিরা ওদের অন্তত কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Yes. কেস দেবেন না প্লিজ।